না, আগে আমি দেখো এই চ্যাপ্টারটা এইভাবে স্টার্ট করছি। আমরা যে ফুড খাচ্ছি, ধরে নাও, বা প্ল্যান্ট যে ফুড বানাচ্ছে, যে ধরে নাও গ্লুকোজ, আমাদের ফুডের মধ্যে ধরো ভাত খেলাম, ভাতে গ্লুকোজ আছে। এই গ্লুকোজ থেকে তোমাকে এনার্জিকে বের করতে হবে, ইয়েস অর নো? এবার এনার্জি বের করার জন্য গ্লুকোজকে তোমাকে অক্সিজেন দিয়ে ব্রেকডাউন করতে হবে, মানে রেসপিরেশন। তার জন্য বাই প্রোডাক্ট কি তৈরি হবে? কার্বন ডাই অক্সাইড আর ওয়াটার, হ্যাঁ কি না? আর এনার্জিটাকে আমরা এটিপির মধ্যে স্টোর করে রাখি। তো ব্যাপারটা হচ্ছে, অক্সিজেনকে তোমাকে ব্রিদিং ইন করে ঢুকাতে হবে, আর কার্বন ডাই অক্সাইডকে ব্রিদিং আউট করে বের করতে হবে। কিন্তু এটা প্ল্যান্টের না, প্ল্যান্ট এটা করে স্টোমাটা দিয়ে, লিফ টিফে সব স্টোমাটা, লেন্টিসেল এগুলো দিয়ে করে। কিন্তু আমরা এখন করব হিউম্যানের। আগে হিউম্যানেরটাতে যাওয়ার আগে আমরা কিছু অ্যানিমালের ব্রিদিং অর্গান গুলো আগে দেখে নেব, তারপরে আমরা হিউম্যানেরটাতে যাব। তাহলে দেখো, এই যে অক্সিজেন আমরা ইউটিলাইজ করি কি করার জন্য? ব্রেকডাউন অফ নিউট্রিয়েন্ট, যেমন মনে করো গ্লুকোজ, যাতে করে আমরা কি পাই? এনার্জি পাই। তার জন্য বাই প্রোডাক্ট কি তৈরি হয়? কার্বন ডাই অক্সাইড। এই কার্বন ডাই অক্সাইডকে কি করতে দিতে হয়? রিলিজড, মানে বের করে দিতে হয়। আর এটা একটা ক্যাটাবলিক রিয়াকশন। ক্যাটাবলিক রিয়াকশন মানে এনার্জি রিলিজ হওয়া না অ্যাবজর্ব হওয়া? এনার্জি রিলিজ হওয়াকে ক্যাটাবলিজম বলে, মনে আছে তো? আর অ্যানাবলিক রিয়াকশন কি? যেখানে এনার্জি অ্যাবজর্ব হয়। এক্সাম্পল দাও তো একটা অ্যানাবলিক রিয়াকশন। ফটো সিনথেসিস, যেখানে সানলাইটের এনার্জি অ্যাবজর্ব হয়, ওটা অ্যানাবলিক রিয়াকশন। আর রেসপিরেশন হচ্ছে ক্যাটাবলিক রিয়াকশন। এনিওয়ে, স্পিডে হয়ে যাচ্ছে না তো? তো যাই হোক, এই অক্সিজেনকে আমরা, মানে অক্সিজেন কি লেখা আছে? শুড বি কন্টিনিউয়াসলি প্রোভাইডেড টু দা সেল। আর কার্বন ডাই অক্সাইড হ্যাভ টু বি রিলিজড আউট, সঙ্গে সঙ্গে বের করে দিতে হবে। এই যে এক্সচেঞ্জটা যে হয়, এই এক্সচেঞ্জ অফ অক্সিজেন ফ্রম অ্যাটমসফিয়ার এন্ড কার্বন ডাই অক্সাইড, এই প্রসেসটাকেই আমরা কি বলি? ব্রিদিং বলি। আর ব্রিদিং হচ্ছে রেসপিরেশনের একটা পার্ট কিন্তু। গোটা এনার্জি রিলিজ করার গোটা প্রসেসটা হচ্ছে রেসপিরেশন। রেসপিরেশনের একটা পার্ট হচ্ছে ব্রিদিং। বুঝা গেল ব্যাপারটা? এবার চলে আসো রেসপিরেটরি অর্গান। প্রথমে এখান থেকে থার্ড ব্র্যাকেট করো। লোয়ার ইনভার্টিব্রেটস, যেরকম মনে করো আমরা বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনে স্পঞ্জ পড়েছিলাম, মনে আছে? সিলেন্টারেটস, নিটারিয়া, তারপরে ফ্ল্যাটওয়ার্ম মানে হেলমিন্থ, প্ল্যাটি হেলমিনথিস, অ্যাস্কেলমিনথিস। এরা কোন প্রসেসে ব্রিদিং করে? ডিফিউশন প্রসেসে। ডিফিউশনের মানে বলতে হবে, বলতে হবে না তো? হাই কনসেন্ট্রেশন টু লো কনসেন্ট্রেশন। আর ওরা কি দিয়ে করে? এই যে দেখো লেখা আছে, এন্টায়ার বডি সারফেস দিয়ে করে। মানে ওদের নোজ লাংস অ্যাজ সাচ কিছু থাকে না, ওরা স্কিন দিয়ে বা বডি সারফেস দিয়ে অক্সিজেন নেওয়া, কার্বন ডাই অক্সাইড ছাড়া, এই ব্যাপারটা করে। কোন প্রসেসে করে? ডিফিউশন। আমি যেগুলার নিচে আন্ডারলাইন করলাম সেগুলা ইম্পর্টেন্ট কিওয়ার্ডস কিন্তু, হ্যাঁ। এবার চলে আসো আর্থওয়ার্ম। আর্থওয়ার্ম কি দিয়ে করে? আর্থওয়ার্ম কিউটিকল দিয়ে করে, মানে ওদের ময়েস্ট স্কিন দিয়ে করে। হয়ে গেল এই কিউটিকল। আচ্ছা, ইনসেক্ট কি দিয়ে করে? ইনসেক্ট করে হচ্ছে এই যে দেখো, নেটওয়ার্ক অফ টিউব, যেটাকে বলে ট্র্যাকিয়াল টিউব। আর ওদের মধ্যে ছোট ছোট ফুটো থাকে, যেগুলোকে বলে স্পাইরাকল। এই যে পাশের এই ছবিটা দেখে নাও। তোমাদেরকে যখন অ্যানাটমি, না তোমাদের অ্যানাটমিতে তো ককরোচ সিলেবাস থেকে বাদ দিয়ে দিছে। একটা ককরোচকে যদি কাটা হয়, মানে সোজাসুরি ভাবে ট্রান্সভার্স সেকশন যদি করা হয়, ককরোচের এই যে সাইডের দিকে এরকম ছোট ছোট ফুটো থাকে, জানো? এই ছোট ছোট ফুটোগুলোকে বলে স্পাইরাকল। ছোট ছোট ফুটোগুলোকে কি বলে? স্পাইরাকল। এই স্পাইরাকল গুলো দেখো ভিতরে একটা টিউবের নেটওয়ার্কের মধ্যে রিলিজ হয়েছে, হ্যাঁ কি না? এই নেটওয়ার্কের টিউব গুলোকে বলে ট্র্যাকিয়া। এই নেটওয়ার্কের টিউব গুলোকে কি বলা হয়? ট্র্যাকিয়া। তা ওদের এই ট্র্যাকিয়াল সিস্টেম থাকে ব্রিদিং এর জন্য। লাংস বা এসব কিছু থাকে না। তো এই ট্র্যাকিয়া গুলো ডাইরেক্ট সেলের সাথে কানেক্টেড। ডাইরেক্ট এর সাথে কানেক্টেড বললাম, সেল বা মানে বডি ফ্লুইডের সাথে কানেক্টেড। তো অক্সিজেন যেটা নিচ্ছে ওটা ডাইরেক্ট সেলে চলে যাচ্ছে, সেল থেকে কার্বন ডাই অক্সাইড ডাইরেক্ট ট্র্যাকিয়া দিয়ে স্পাইরাকল দিয়ে বের হয়ে যাচ্ছে। অক্সিজেনটা স্পাইরাকল দিয়ে ঢুকলো, ঢুকে ট্র্যাকিয়া দিয়ে মনে করো সেলে চলে গেলো, আবার সেল থেকে যে কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে ওগুলো ট্র্যাকিয়া দিয়ে স্পাইরাকল দিয়ে বাইরে বের হয়ে যাচ্ছে। কি বোঝা গেল জিনিসটা? তো ওদের হচ্ছে এরকম ট্র্যাকিয়াল সিস্টেম থাকে, নেটওয়ার্ক অফ টিউবস। হয়ে গেল। আচ্ছা, নেক্সট চলে আসো। আহ ইয়ে তোমার এদিকে দাঁড়াও, নাহলে বুঝতে পারবো না। অ্যাকোয়াটিক আর্থ্রোপোড মানে জলের মধ্যে, জলের পোকা। তারপরে হচ্ছে মোলাস্ক, হ্যাঁ। এদের আবার থাকে হচ্ছে গিলস। এদের কি থাকে? গিলস থাকে।
গিলস আরো একজনের থাকে, ফিশেরও গিলস থাকে, হ্যাঁ কি না? ভার্টিব্রেটস এর মধ্যে আবার ফিশের আবার গিলস থাকে। তো তোমাকে ভাবতে হবে অ্যাকোয়াটিক আর্থ্রোপোড, মোলাস এরা ইনভার্টিব্রেট, আর ফিশ হচ্ছে কি ভার্টিব্রেট। ইনভার্টিব্রেটদের মধ্যে কাদের গিলস থাকে বললাম? অ্যাকোয়াটিক আর্থ্রোপোড আর মোলাস্ক। আর ভার্টিব্রেটদের মধ্যে কাদের গিলস থাকে? ফিশ। তো সবারই গিলস এর ওভারঅল স্ট্রাকচার প্রায় একই রকম। এই যে দেখে নাও, গিলস এর স্ট্রাকচারটা দেখে নাও। গিলস অনেক শেপের হতে পারে, বুক গিল হতে পারে, নর্মাল গিল হতে পারে। বুক বুক গিল কেন, বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনে পড়াইছিলাম তো এগুলা, বুক গিল। এগুলা ছবিগুলোও ছিল, ছবি দিয়ে দেখাইছিলাম। বুক গিল মানে গিলের গিলের শেপটা বুকের পেজের মতো হবে, গিলের লেয়ার গুলো বুকের পেজের মতো হয়, ওগুলোকে বুক গিল বলে। বুক গিল, বুক ক্লাম এগুলো পড়িয়েছিলাম, আমার ভিডিও গুলো দেখো পুরোনো, যেগুলো পুরোনো বলতে কি এই ক্লাসেই পড়িয়েছিলাম। তো এনিওয়ে, এই যে গিলস এর এই যে এগুলো হচ্ছে গিলস এর এক একটা লেয়ার, ওর মধ্যে এই যে নেটওয়ার্ক গুলো যে দেখতে পাচ্ছ, এই নেটওয়ার্ক গুলো হচ্ছে ব্লাড ক্যাপিলারি। নেটওয়ার্ক গুলো কি বললাম? ব্লাড ক্যাপিলারি। তার মানে গিলস এর মধ্যে ব্লাডের সাপ্লাই থাকে, বুঝলা? আর ব্লাডের সাপ্লাই থাকাকে ভাস্কুলারাইজড হওয়া বলে। ভাস্কুলারাইজড মানে ব্লাডের সাপ্লাই থাকাকে ভাস্কুলারাইজড বলে। দেখাই দিচ্ছি কোথায় আছে। তো এই গিলস দিয়ে তোমার কি হবে, যে অক্সিজেন, সরি ওয়াটার ঢুকবে। কি ঢুকবে? ওয়াটার ঢুকছে। ওয়াটারের মধ্যে যে ডিজলভ অক্সিজেন আছে, অক্সিজেনটা এই ব্লাডের মধ্যে ঢুকে গেল। আর ব্লাডের মধ্যে যে কার্বন ডাই অক্সাইড আছে, ওই কার্বন ডাই অক্সাইডটা ওয়াটারের মধ্যে চলে আসলো, তারপরে ওয়াটারটাকে বাইরে বের করে দিল। কি বুঝতে পারলা ব্যাপারটা? তো একটা সাইড দিয়ে দেখো অক্সিজেন রিচ ব্লাড ঢুকলো, আর একটা দিক দিয়ে অক্সিজেন পুওর ব্লাড মানে কার্বন ডাই অক্সাইড রিচ ব্লাড এই দিক দিয়ে বেরোচ্ছে। এগুলো জিনিসগুলো এখানে এক্সচেঞ্জ গুলো হবে এখানে। এখানে আরো অনেক লেয়ার আছে, গিলস এর আরো অনেক লেয়ার আছে, ব্যাপারটা তোমাকে এইভাবে ভাবতে হবে। এটা গিলের একটা পার্ট খালি বোঝানো হচ্ছে। কি ক্লিয়ার হলো ব্যাপারটা? তো মাছ যখন ব্রিদিং করে তখন ও জলকে ঢুকায়, ওয়াটার। এই যে দেখো H2O কে মুখ দিয়ে ঢুকালো, হ্যাঁ, ওই জলটা চলে গেল তোমার গিলসে। এই যে ধরে নাও এখানে গিলস আছে, এই গিলসে থেকে অক্সিজেন ঢুকে গেল ব্লাডে, হলো? অক্সিজেন ঢুকে গেল ব্লাডে, আর কার্বন ডাই অক্সাইডটা ঢুকে গেল ওয়াটারে। সেই ওয়াটারটা গিল দিয়ে আবার বাইরে বের করে দিল। ওই ওয়াটারটাকে কিন্তু ওরা খেয়ে নিল না, ওয়াটারটাকে গিল দিয়ে কি করে দিল? বাইরে বের করে দিল। এই আগের যে ওয়াটারটা ঢোকাচ্ছিল ওর মধ্যে ছিল অক্সিজেন, আর এই যে ওয়াটারটাকে গিল দিয়ে বের করে দিল ওই ওয়াটারের মধ্যে কি আছে ভাববা? কার্বন ডাই অক্সাইড। কি ক্লিয়ার? তাহলে এইটা হচ্ছে তোমার গিলস এর মেকানিজম। এই যে গিলস যে ভাস্কুলারাইজড হয়, সেইটা দেখো এখানে লেখা আছে যে, এই যে এখান থেকে দেখো স্পেশাল ভাস্কুলারাইজ, ভাস্কুলারাইজ মানে পাশে অ্যারো দিয়ে লিখে রাখো ব্লাড সাপ্লাই। Vascularized structure called gills are used by most of the aquatic arthropod and mollusks, আর এবং ভার্টিব্রেটস এর ফিশেরদেরও গিলস থাকে, এটাও একটা ব্র্যাকেট করে দাও। বললাম? আচ্ছা স্যার। এবার ম্যামালস বার্ডস এদের কি থাকে? রেপটাইল এদের, অ্যামফিবিয়া এদের কি থাকে? লাংস। লাংসও দেখো এখানে লেখা আছে ভাস্কুলারাইজড ব্যাগ। ভাস্কুলারাইজড মানে কি আবার বলতে হবে? তো লাংসের স্ট্রাকচার এখানে ডিটেইলে দেওয়া নাই, কারণ ওটা ডিটেইলে একটু পরেই আমরা পড়বো। দেখো কাদের লাংস থাকে? রেপটাইল, বার্ড আর ম্যামালদের লাংস থাকে। কিছু অ্যামফিবিয়ান্স আছে যেরকম ফ্রগ, এদেরও আহ এদেরও আবার ইয়ে থাকে, মানে লাংস থাকে। আবার এরা ময়েস্ট স্কিন দিয়েও কি করতে পারে? ব্রিদিং করতে পারে। যখন একটা ফ্রগ ওয়াটারে থাকে, ওয়াটারে, তখন ও স্কিন দিয়ে ওয়াটারের ডিজলভড অক্সিজেনকে ব্রিদিং ইন ব্রিদিং আউট করে। আর যখন একটা ফ্রগ ল্যান্ডে থাকে তখন আবার লাংস দিয়ে ওরা ব্রিদিং করে। স্কিন দিয়ে ব্রিদিং করাকে বলে কিউটিকিউলার রেসপিরেশন, আর লাংস দিয়ে ব্রিদিং করাকে বলে পালমোনারি রেসপিরেশন। তার মানে ওদের মধ্যে দুটো মেকানিজম থাকে, তাই ওরা ল্যান্ড আর ওয়াটার দুই জায়গায় থাকতে পারে। অ্যাম্ফিবিয়ানরা দুই জায়গায় থাকে কিনা? তার কারণ ওদের দুই রকমের রেসপিরেটরি সিস্টেম থাকে, একটা হচ্ছে লাংস, আবার আর একটা হচ্ছে ওদের স্কিন। কি বোঝা গেল জিনিসটা? বলো, রিপিট করতে হলে বলো ফটাফট। এগুলো জিনিস সোজা জিনিস, এখন এগুলো সোজা জিনিস হচ্ছে। হয়ে গেল? আচ্ছা, নেক্সট এবার চলে আসো হিউম্যান রেসপিরেটরি সিস্টেম। এখান থেকে কোনো ছবি টবি
বাদ গেল কিনা দেখে নিই। না, ছবি, আচ্ছা, হিউম্যান রেসপিরেটরি সিস্টেম চলে আসে। এগুলো ছবি ছাড়া হয় নাকি? এনসিইআরটির ছবি বা মানে দিয়ে কি আর হবে এগুলা কাজ? এগুলা বোঝানোই যাবে না। যা লেখা আছে ভিতরে সেটার সাথে ছবির কোনো মিলই নাই, বা ওই ছবিগুলাই নাই। প্রথমে আমি চলে আসি এখান থেকে দেখতে হবে তোমাকে, বিষয়টা এখান থেকে বুঝতে হবে আগে। এই যে দেখো, এইদিকে তাকা থাকবে, এখন বইয়ের মধ্যে কিছু নাই। আমরা নাক দিয়ে ব্রিদিং করি, হ্যাঁ কি না? নাকের এই যে ফুটোটা, এটাকে বলা হয় নস্ট্রিল বা এক্সটার্নাল নেয়ার্স লেখা আছে এখানে, এনিওয়ে। এই নস্ট্রিলটা দেখো ভিতরের দিকে একটা প্যাসেজের মধ্যে ঢুকে গেছে, হ্যাঁ কি না? এটাকে বলা হয় নেজাল প্যাসেজ অর নেজাল ক্যাভিটি। এই নেজাল প্যাসেজটা ভিতরের দিকে যাচ্ছে যাচ্ছে, যেতে যেতে এই যে এই জায়গাটায় গিয়ে জিনিসটা ওপেন হলো, হ্যাঁ। আবার এইটা হচ্ছে আমাদের মাউথ ক্যাভিটি, এই যে ওরাল ক্যাভিটি লেখা আছে, এটা এটা হচ্ছে আমাদের মাউথ ক্যাভিটি। এই মাউথ ক্যাভিটিটাও দেখো এই জায়গাটাতেই ওপেন হয়েছে। এই দুটো জায়গায় একটা কমন জায়গায় গিয়ে মিট করছে। এই কমন জায়গাটাকে বলা হয় ফ্যারিংস। কমন জায়গাটাকে কি বলা হয়? ফ্যারিংস। জিনিসটা বোঝো, যেভাবে দেখাচ্ছি ওইভাবে দেখো আগে। তো ফ্যারিংস এর তিনটা পার্ট। ফ্যারিংস এর তিনটা পার্ট, যেই পার্টটা নাকের সাইডে আছে, নেজাল প্যাসেজের দিকে আছে, ওটাকে বলে নেজোফ্যারিংস। যেই পার্টটা মুখের দিকে আছে সেটাকে বলে ওরোফ্যারিংস, ওরাল, মুখ, বোঝা যাচ্ছে? আর ফ্যারিংস এর যেই পার্টটা নিচের দিকে আছে, ল্যারিংস, মনে আছে তোমাদের ভয়েস বক্স, ওটাকে বলে ল্যারিঙ্গোফ্যারিংস। কি বুঝলা? ফ্যারিংস এর তিনটা পার্ট। আর ফ্যারিংস কি এমন একটা কমন জায়গা যেখানে মাউথ ক্যাভিটিও এসে মিট করে, আবার ওই দিক থেকে নেসাল ক্যাভিটিও এসে মিট করে। সেই জন্য তোমার নাক বন্ধ হয়ে গেলে তুমি মুখ দিয়েও নিঃশ্বাস নিতে পারো, কারণ এই দুটো জায়গা তোমার একটা উইন্ড পাইপে গিয়েই ওপেন হচ্ছে। এটুকুনি ক্লিয়ার? এবার দেখো, এই ফ্যারিংসটা দুটো পার্টে ডিভাইড হয়ে গেছে। কটা পার্টে ডিভাইড হয়ে গেছে? দুটো। এই যে দেখো, ফ্যারিংসটা যখন নিচের দিকে নামছে, এই দিকে একটা চলে গেল, আবার একটা এই দিকে চলে গেল সামনের দিকে। পিছন দিকে যেটা গেল এটা ফুড পাইপ, পিছন দিকে যেটা গেল এটা কি বললাম? ফুড পাইপ। আর সামনের দিকে যেটা গেল এইটা হচ্ছে তোমার উইন্ড পাইপ। উইন্ড পাইপ মানে কি হয়ে গেল? ট্র্যাকিয়া, এই যে সামনের দিকের পার্টটা। সেই জন্য তোমার কারোর গলা কাটলে আগে উইন্ড পাইপটা কাটা পড়ে, কারণ উইন্ড পাইপটা সামনের দিকে থাকে। কি বোঝা গেল ব্যাপারটা? আর ফুড পাইপটা থাকে তার পিছনের দিকে। তো এনিওয়ে, এবার মনে করো একটা এই লোকটা মনে করো খাবার খাচ্ছে, মনে করো এই লোকটা কিছু একটা খাবার খাচ্ছে। তো খাবারটা সামনের দিকে উইন্ড পাইপে ঢুকবে না পিছন দিকে ফুড পাইপে ঢুকবে? ফুড পাইপে ঢুকবে। যদি বাই চান্স ওটা উইন্ড পাইপে ঢুকে যায়, তাহলে কি হয়ে যাবে? চোকিং হয়ে যাবে, হ্যাঁ কি না? তো ওই চোকিং যাতে না হয়, তাই এইখানে একটা ঢাকনা আছে, দেখতে পাচ্ছ ঢাকনাটা? এই ঢাকনাটার নাম হচ্ছে এপিগ্লটিস। তো যখন আমরা খাবার খাই, এই এপিগ্লটিসটা এরকম নিচের দিকে নেমে যায় আর উইন্ড পাইপটাকে বন্ধ করে দেয়। কি বুঝলা ব্যাপারটা? যাতে খাবারটা উইন্ড পাইপে না ঢুকে ফুড পাইপেই যাতে যায়। ক্লিয়ার এইটুকুনি? তাহলে এই ব্যাপারগুলো, এটা হয়ে গেল তোমার এইখানকার গোটার ব্যাপার। আরো একটা জিনিস বলে দিই, যে আমাদের নাকের ভিতরে নেজাল প্যাসেজে হেয়ার থাকে কিন্তু, হ্যাঁ কি না? যে হেয়ারের মধ্যে ডাস্ট পার্টিকেল এগুলো আটকে যায়। তারপরে নাকের মধ্যে হাত ঢুকাবা, দেখবা ন্যালপা ন্যালপা মনে হচ্ছে, যেটাকে বলে নাকের প্যাটা বলি আমরা, না? মানে নাকের ভিতরে এরকম মিউকাস থাকে। কি থাকে? মিউকাস। এই মিউকাসও কিন্তু আমাদের জার্মস গুলো এখানে ট্র্যাপ হয়ে যায়। এক নাম্বার জিনিস, এইখানে পুরো ওয়ালটাই, এই পুরো ব্যাপারটাই এইখানে পুরো মিউকাস দিয়ে পুরো মানে ভেজা থাকে, এই গোটা যে ব্যাপারটা, যাতে সমস্ত ডাস্ট পার্টিকেল এখানে আটকে যায় আর তোমার লাংসে যাতে ক্লিন এয়ারটাই যাতে পৌঁছায়। এক নাম্বার। দুই নাম্বার, তোমার বডি টেম্পারেচার মনে করো, একটা লোকের বডি টেম্পারেচার কত? 37 ডিগ্রি সেলসিয়াস, ইয়েস অর নো? কিন্তু মনে করো যে এয়ারটাকে ও ইনহেল করছে, যে এয়ারটাকে ইনহেল করছে, এয়ারটা, সেই এয়ারটা মনে করো 45 ডিগ্রি সেলসিয়াসের গরম হাওয়া। তো এই গরম হাওয়াটা লাংসে পৌঁছালে ক্ষতি হবে। তো এই মিউকাস গুলো কি জলের মতো হয়, হ্যাঁ কি না? এই যে মিউকাস গুলো যে থাকে, মিউকাস গুলো জলের মতো ঠান্ডা হয়। তো এই এয়ারটা যখন মিউকাসের কন্ট্যাক্টে আসে, এই টেম্পারেচারটা 45 থেকে কুল হয়ে 37 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায় যায়। সেই জন্য
তোমার বডি টেম্পারেচারের সাথে এয়ারের টেম্পারেচারটা ম্যাচ হয়ে তারপরে ওটা লাংসে পৌঁছায়। অনেক ব্যাপার আছে এখানে। কি বুঝলা ব্যাপারটা? আচ্ছা, তো এইটা আমি যা যা বললাম সব হয়ে গেল এটা এই মাউথের এইটুকুনির মধ্যে। ক্লিয়ার এইটুকুনি? আচ্ছা, তো দেখো যা যা বললাম, যদিও অত কিছু নাই কিন্তু জানতে হবে যে উম, এটা গোটা, এটাকে এখান থেকে কিছু ব্র্যাকেট ফ্র্যাকেট করার দরকার নেই, গোটাটাই পড়তে হবে তোমাকে। যে এই যে এক্সটার্নাল নস্ট্রিল ওপেনিং থাকে দুটো নাকের ফুটো, তারপর দা আপার লিপ, তারপরে লিডস টু নেজাল চেম্বার, বা বা নেজাল প্যাসেজও বলে ওটাকে। নেজাল চেম্বার আবার কোথায় গিয়ে ওপেন হলো? ফ্যারিংস, হ্যাঁ কি না? ফ্যারিংস এর দুটো পার্ট ডিভাইড হয়ে গেল, একটা চলে গেল ফুড পাইপ, আর একটা দিয়ে যাবে এয়ার মানে উইন্ড পাইপ, হ্যাঁ কি না? তাহলে এবার চলে আসি ফ্যারিংস এর পরের পার্ট গুলোতে চলে আসি। এই যে দেখো ফ্যারিংস এর পরের পার্টে দেখো, তোমাদের এই বুকের ছবিটা আগে দেখো। মনে করো এই জায়গাটায় ফ্যারিংস ছিল, মনে করো এই জায়গাটায় ছিল ফ্যারিংস, হ্যাঁ। তারপর থেকে এবার পড়াচ্ছি। এই যে এপিগ্লটিস মনে আছে তো, ওই যে ঢাকনাটা। তারপরে দেখো ফ্যারিংস এর পরেই দেখা যাচ্ছে একটা এরকম বক্সের মতো একটা চেম্বার আছে যেটা দিয়ে তোমার গলার আওয়াজ বেরোয়, এটাকে বলে ল্যারিংস। ল্যারিংস এর মধ্যে এরকম ছোট ছোট মাসেলের স্ট্রিং থাকে গিটারের তারের মতো। যখন এখান দিয়ে হাওয়া যাওয়া আসা করে এই গিটারের তারের মতো মাসেল গুলো ভাইব্রেট করে আর তোমার গলা দিয়ে আওয়াজ বেরোয়। তো তাহলে স্যার আমরা ল্যারিংস কে কেন এই পার্টের মধ্যে পড়ছি? কারণ ল্যারিংস এর মধ্যে দিয়েই তোমার ব্রিদিং এয়ারটা ভিতরে ঢোকে বা ব্রিদিং আউটের এয়ারটা বাইরে বেরোয়, তাই ল্যারিংস কেও তোমাকে রেসপিরেটরি অর্গানের মধ্যে ধরতে হবে। এবার ল্যারিংস এর পরে দেখো চলে শুরু হয়ে গেল তোমার ট্র্যাকিয়া। এই যে উইন্ড পাইপ দেখা যাচ্ছে, উইন্ড পাইপ। এবারে এই দেখো ট্র্যাকিয়াটা এরকম, দেখো এরকম এক ধরনের রিং লাইক স্ট্রাকচার দিয়ে ঘেরা আছে, হ্যাঁ কি না? এই রিং লাইক স্ট্রাকচার গুলো হচ্ছে কার্টিলেজ। রিং লাইক স্ট্রাকচার গুলো কি? কার্টিলেজ। তোমার নোজের টিপে যে কার্টিলেজ থাকে, ইয়ার পিনাতে যে ফ্লেক্সিবল যে আহ, ইয়েটা, ওটাকে কার্টিলেজ বলে। এই কার্টিলেজের রিং ল্যারিংসে ট্র্যাকিয়ার মধ্যে দেখতে পাওয়া যায়। স্যার এই কার্টিলেজের ফাংশন কি? কার্টিলেজ হচ্ছে, ধরে নাও তুমি একটা বটলের মধ্যে মুখ লাগিয়ে, বটলের ছিপিটা খুলে এটার মুখটা লাগিয়ে এর মধ্যে মুখ দিয়ে তুমি করে সব হাওয়া টেনে নিলা, তাহলে বটলটা চুপসে যাবে না? এরকম কন্ডিশন ল্যারিংস এর মধ্যে সরি ট্র্যাকিয়ার মধ্যেও হতে পারে। ট্র্যাকিয়ার মধ্যে ব্রিদিং ইন ব্রিদিং আউটের সময় এয়ার প্রেসার লো হয়ে যেতে পারে, লো হয়ে গেলে তো ট্র্যাকিয়াটা এরকম চুপসে যাবে, হ্যাঁ কি না? চুপসে যাওয়া মানে কি? কোল্যাপস হয়ে গেল। তো এই কোল্যাপস হওয়ার থেকে বাঁচায় হচ্ছে এই কার্টিলেজের রিং গুলো। প্রিভেন্ট ফ্রম কোল্যাপসিং, প্রিভেন্ট ফ্রম কোল্যাপসিং, কোল্যাপস হয়ে যাওয়ার থেকে বাঁচায়। স্যার এই কার্টিলেজের রিং গুলো শুধু কি ট্র্যাকিয়ার মধ্যেই থাকে, মানে উইন্ড পাইপের মধ্যেই থাকে? না, এই যে দেখো একেবারে এই এইখানে ঢুকে গেছে, আবার এখান থেকে আবার এই যে দেখো দেখো এইখানেও আছে, কিন্তু এত দূর পর্যন্ত কার্টিলেজের রিং আছে। অনেক ডিপ পর্যন্ত লাংসের ভিতরের অনেক ব্রাঞ্চিং পর্যন্ত এই ট্র্যাকিয়া মানে কার্টিলেজের রিং গুলো দেখতে পাওয়া যায়। এটুকুনি ক্লিয়ার? আচ্ছা, এবার চলে আসি এই এরপরে আর এনসিইআরটি ছবি দিয়ে হবে না, এবার অন্য ছবি লাগবে। কি ছবি? এই যে ট্র্যাকিয়াটা ব্রাঞ্চ হয়ে যাচ্ছে, দুটো ব্রাঞ্চ হয়ে যাচ্ছে, এক একটা ব্রাঞ্চকে বলে ব্রঙ্কাই আর ব্রঙ্কাস। ডান। তারপরে দেখো ব্রঙ্কাসের আবার আবার এরকম ব্রাঞ্চিং হচ্ছে, ইয়েস অর নো? তো মেন যে ব্রাঞ্চটা ওটাকে বলে প্রাইমারি ব্রঙ্কাস। প্রাইমারি ব্রঙ্কাসের ব্রাঞ্চকে বলে সেকেন্ডারি ব্রঙ্কাস। আর সেকেন্ডারি ব্রঙ্কাসের ব্রাঞ্চকে বলে টার্সিয়ারি ব্রঙ্কাস। এরকম ভাবে তোমাকে ভাবতে হবে। কি বললাম? জিনিসটা কি বললাম যে প্রথমে ছিল উইন্ড পাইপ ট্র্যাকিয়া, ট্র্যাকিয়াটা ডিভাইড হলো প্রাইমারি ব্রঙ্কাই, প্রাইমারি ব্রঙ্কাই ডিভাইড হলো সেকেন্ডারি ব্রঙ্কাই, সেকেন্ডারি ব্রঙ্কাইয়ের ডিভিশন গুলোকে বলে টার্সিয়ারি ব্রঙ্কাই, টার্সিয়ারি ব্রঙ্কাইয়ের ডিভিশন গুলোকে বলে ব্রঙ্কিওলস। কি বুঝলা ব্যাপারটা? তাহলে একদম টাইনি টাইনি যে ব্রাঞ্চ গুলো দেখতে পাচ্ছ এগুলোকে বলে ব্রঙ্কিওলস। এগুলো একেবারে লাংসের মধ্যে এই ব্যাপারটা এরকম করে থাকে।
প্রত্যেকটা ব্রঙ্কিওলের ভিতরে, ব্রঙ্কিওলের টিপে আবার এরকম এয়ার স্যাক লাইক স্ট্রাকচার থাকে, যেগুলোকে আবার বলা হয় কি অ্যালভিওলাই। কি জানো তো? তাহলে এইটা দেখো এবার, এইখানে এই ব্যাপারটা এবার দেখে নাও। এই যে, তাহলে ফ্যারিংস কোথায় ঢুকে গেল? ট্রাকিয়া। ফ্যারিংস ওপেনস টু ল্যারিংস ইনটু ট্রাকিয়া, মানে ফ্যারিংসটা ল্যারিংস হয়ে ট্রাকিয়ার মধ্যে ঢুকে গেল। এবার ল্যারিংস, ল্যারিংস আমি কি বললাম? একটা কার্টিলিজিনিয়াস বক্স হুইচ হেল্প ইন দা সাউন্ড প্রোডাকশন এন্ড হেন্স আর কল্ড সাউন্ড বক্স। তারপরে চলে আসো যে গ্লটিস, আমি তোমাকে এখনই বললাম যে গ্লটিস হচ্ছে একটা থিন ইলাস্টিক কার্টিলিজিনিয়াস ফ্ল্যাপ, মানে ঢাকনা, কভার্ড বাই এ থিন ইলাস্টিক কার্টিলিজিনাস ওয়্যার, যেটার আরেকটা নাম এপিগ্লটিসও বলে। এটা কিসে হেল্প করে? টু প্রিভেন্ট দ্য এন্ট্রি অফ ফুড ইনটু ল্যারিংস, মানে উইন্ড পাইপে বা ল্যারিংস এর মধ্যে খাবারটাকে ঢুকতে দেয় না। যদি ঢুকে যায় তাহলে কিন্তু চোকিং হয়ে যাবে, হ্যাঁ কি না? আচ্ছা, এইখানে একটা জিনিস তোমাদেরকে দেখাতে চাই। এপিগ্লটিস হচ্ছে এই ঢাকনাটা, এই যে দেখো, এই ঢাকনাটা হচ্ছে এপিগ্লটিস, তাই তো? কিন্তু ঢাকনাটার নিচেও আরো একটা ঢাকনা আছে বা আর একটা মাস্কিউলার জিনিস আছে, ওটাও খাওয়ার সময় এটাও বন্ধ হয়ে যায়। এইটার নাম আবার হচ্ছে গ্লটিস। তাই এনসিইআরটি তে কিন্তু দুটো জায়গা আলাদা করে মেনশন করা আছে। কার্টিলিজিনিয়াস ফ্ল্যাপটাকে বলে এপিগ্লটিস। এই যে দেখো কি লেখা আছে, একটা লেখা আছে সোয়ালোইং গ্লটিস ক্যান বি কভার্ড বাই এ থিন ইলাস্টিক কার্টিলিজিনিয়াস ফ্ল্যাপ কল্ড এপিগ্লটিস। তার মানে গ্লটিস, হ্যাঁ, এই ওপেনিংটা হচ্ছে গ্লটিস। এই যে ওপেনিংটা হচ্ছে, আমি ভুল বললাম, এটা কোনো ফ্ল্যাপ না, এই ওপেনিংটা হচ্ছে গ্লটিস। ওই গ্লটিসটা, ঢাকনাটা হচ্ছে এপিগ্লটিস। কি বুঝলা এবার? এই গ্লটিসটা হচ্ছে ফুটোটা, আর ওটার ঢাকনাটা হচ্ছে এপিগ্লটিস। তো এটা খাওয়ার সময় কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। গ্লটিসটা কি দিয়ে বন্ধ হয়? এপিগ্লটিস দিয়ে বন্ধ হয়। তারপরে ট্র্যাকিয়া, ট্র্যাকিয়া আমি তোমাকে বললাম একটা লম্বা স্ট্রেট টিউবের মতো স্ট্রাকচার, যেটা মিড থোরাসিক ক্যাভিটি। থোরাসিক ক্যাভিটি মানে কি স্যার? তোমার চেস্টের ভিতরের ফাঁকা জায়গাকে থোরাসিক ক্যাভিটি বলে। তো মিড থোরাসিক ক্যাভিটি দিয়ে নিচের দিকে যাচ্ছে, গিয়ে ওটা ডিভাইড হয়ে গেল। এক একটা ডিভাইডকে কি বলা হয়? ব্রঙ্কাই। স্যার ডিভিশনটা কোথায় হচ্ছে? ফিফথ থোরাসিক ভার্টিব্রার ওখানে হচ্ছে। স্যার এটার আবার মানে কি? ফিফথ থোরাসিক ভার্টিব্রার কথাটার মানে কি? ফিফথ থোরাসিক ভার্টিব্রার কথাটার মানে হচ্ছে, এই যে এইটা, এইটা কি লেখা আছে? ফার্স্ট থোরাসিক ভার্টিব্রি, ইয়েস অর নো? এটা সেকেন্ড, থার্ড, ফোর্থ, এইটা কি লেখা আছে? ফিফথ থোরাসিক ভার্টিব্রি। তো এই ফিফথ থোরাসিক ভার্টিব্রির সোজাসুজি লাংসের ভিতরে ট্র্যাকিয়াটা ডিভাইড হয়ে দুটো পার্টে ডিভাইড হয়ে গেছে। এগুলোকে যদি হাইড করে দিই, হুম, হুম, এই যে দেখো তো, এইখানে ডিভিশনটা দেখা যাচ্ছে কিনা? ট্র্যাকিয়ার ডিভিশনটা, যে উপরের এই স্টারনামটাও সরাই দিই, এই ব্লাড ভেসেলস গুলো সরাই দিই। এই যে দেখো, এই যে ট্র্যাকিয়াটা, এই ট্র্যাকিয়াটা দেখা যাচ্ছে, এই ট্র্যাকিয়াটা এই জায়গাটায় গিয়ে ডিভাইড হয়েছে কিনা? ওই যেই জায়গাটা ডিভাইড হয়েছে ওটা পিছন দিকে সোজাসুজি এই ফিফথ থোরাসিক ভার্টিব্রির সোজাসুজি হয়। কি বুঝলা এবার কথাটা? দেখছো এনসিইআরটি তে কিভাবে লেখা আর কিভাবে আমাদেরকে বুঝাইতে হবে। এই ফিফথ থোরাসিক ভার্টিব্রির সোজাসুজি গিয়ে ট্র্যাকিয়াটা ডিভাইড হয়ে এরকম দুটো ব্রঙ্কাই, এটা একটা ব্রঙ্কাস, এটা একটা ব্রঙ্কাস, দুটো দুটো লাংসের মধ্যে ঢুকে গেছে। কি ক্লিয়ার হলো ব্যাপারটা? নেক্সট, তাহলে ফিফথ থোরাসিক ভার্টিব্রি ইনটু রাইট এন্ড লেফট প্রাইমারি ব্রঙ্কাই। এবার দেখো, প্রাইমারি ব্রঙ্কাই যখন ডিভাইড হবে তখন ওটাকে কি বলবো? সেকেন্ডারি ব্রঙ্কাস। সেকেন্ডারি ব্রঙ্কাস যখন ডিভাইড হবে ওটাকে কি বলবো? টারশিয়ারি ব্রঙ্কাস। টারশিয়ারি ব্রঙ্কাসের ডিভিশন গুলোকে কি বলবো? লাস্টে এই যে বোল্ড করে কি লেখা আছে? ব্রঙ্কিওলস। হলো? আচ্ছা স্যার, এবার
স্যার কার্টিলেজিনিয়াস রিংটা কোথা থেকে কত অবধি থাকে? ওটা তো ট্র্যাকিয়ার মধ্যে তো থাকবেই, একই না? তারপরেও কিন্তু অনেক ডিপে, প্রাইমারি, সেকেন্ডারি, ইভেন টারশিয়ারি ব্রঙ্কাই পর্যন্তও থাকে, ইভেন ইনিশিয়াল ব্রঙ্কিওল পর্যন্তও থাকে, অনেকটা ডিপ পর্যন্ত কিন্তু কার্টিলেজিনিয়াস রিং গুলো থাকে। কার্টিলেজিনিয়াস রিং গুলো মনে আছে আশা করি। তো কার্টিলেজিনিয়াস রিং গুলো কত অবধি থাকবে? আচ্ছা, এবার কি বললাম যে প্রতিটা টার্মিনাল ব্রঙ্কিওলের লাস্টের দিকে কি দেওয়া হলো, লেখা আছে থিন ইররেগুলার ওয়ার্ড অ্যান্ড ভাস্কুলারাইজড ব্যাগ লাইক স্ট্রাকচার কল্ড অ্যালভিওলাই। প্রত্যেকটার এই যে দেখো টিপের দিকে এরকম ছোট ছোট ব্যাগ লাইক স্ট্রাকচার দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে অ্যালভিওলাই। এবার আমাকে বলো ভাস্কুলারাইজড মানে কি? ব্লাড ভেসেলস। তোমাকে ভাবতে হবে এটা যদি অ্যালভিওলাই হয় তাহলে ভাবতে হবে যে এই অ্যালভিওলাই এর চারিদিকে ব্লাড ক্যাপিলারি নেটওয়ার্ক দিয়ে ঘেরা পুরো একেবারে। কি বোঝা যাচ্ছে ব্যাপারটা? একটা অ্যালভিওলাই এর স্ট্রাকচার বইতে আছে কি? কি রে ভাই, বইতে অ্যালভিওলাই কেন নাই? অবশ্যই আছে, এই তো অ্যালভিওলাই। এই যে অ্যালভিওলাই এর বাইরের দিকে দেখো একটা ব্লাড ব্লাড ক্যাপিলারি দেখানো হচ্ছে। কি এইটুকুনি ক্লিয়ার? পরে আমি শিখাই দিব ওই ব্লাড ক্যাপিলারি আর অ্যালভিওলাই এর মধ্যে কি রিলেশন, ওটা পরে শিখাই দিচ্ছি। আগে অ্যালভিওলাই কিন্তু ভাস্কুলারাইজড হয়, মানে অ্যালভিওলাই প্রচুর ব্লাড ক্যাপিলারি দিয়ে ঘেরা থাকে। আচ্ছা, এবার চলে আসো যে এই সব ব্রঙ্কাই, ব্রঙ্কিওল, অ্যালভিওলাই এগুলো সব কিসের ভিতরে থাকবে? লাংসের ভিতরে থাকবে। এইবার চলে আসি, এইবার এর পরের পার্টটা বোঝার জন্য তোমাকে এই সিলি টাইপের ছবিটা দেখতে হবে। যতই হোক না কেন, এইটা ভিতরের কালো কালারের এটা যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে লাংস। এইটা ভাবো লাংস, কিন্তু লাংস আবার 3 লেয়ার প্রোটেকটিভ কভারিং দিয়ে প্রোটেক্টেড থাকে। প্রোটেকটিভ কভারিং কে বলে হয় প্লিউরা। কি বলা হয় এটার নাম? প্লিউরা। প্লিউরার তিনটা মনে করো তিনটা লেয়ার হয়। একটা হচ্ছে আউটার লেয়ার, একটা হচ্ছে ইনার লেয়ার, আর মাঝখানে থাকে একটা ফ্লুইড, ওটাকে প্লিউরাল ফ্লুইড বলে। কি বলে ওটাকে? প্লিউরাল ফ্লুইড বলে। স্যার এই যে এই জায়গাটায় ফ্লুইডটা থাকবে, এই সব জায়গাটায় ফ্লুইডটা থাকবে। এবার তাহলে আমাকে একটা কথা বলো তো দেখি, আমাকে একটা কথা বলো তো দেখি, প্লিউরার ইনার সাইডটা কিসের দিকে? লাংসের দিকে, ইয়েস অর নো? আর প্লিউরার বাইরের সাইডটা কিসের দিকে? চেস্টের দিকে, বুকের দিকে। চেস্ট কে বলা হয় থোরাসিক, থোরাসিক ক্যাভিটি বলা হয়। কি বুঝলে ব্যাপারটা? মনে করো এটা লোকটার চেস্ট, চেস্ট মনে করো। তো বাইরের দিকটা চেস্টের দিকে আর ভিতরের দিকটা কিসের দিকে? লাংসের দিকে। এই যে কেন বললাম এইভাবে, কারণ দেখো ওইভাবেই বুকে লেখা আছে যে we have two lungs covered by a double layered pleura with pleural fluid between them. আউটার আর ইনারের মাঝখানে প্লিউরাল ফ্লুইড। বুঝা গেল? ইট রিডিউসেস ফ্রিকশন অন দা লাং সারফেস। প্লিউরাল ফ্লুইড কি করে? লাংসের সারফেসে যে ফ্রিকশন, মনে করো লাংস যে ব্রিদিং আউট ইন এর সময় বড় হচ্ছে, ব্রিদিং আউট এর সময় ছোট হচ্ছে, ওটা যদি তুমি ইমাজিন করো লাংসের গাটা শুকিয়ে গেছে, তাহলে তোমার গলা শুকালে কেমন লাগে? বুঝতে পারছো আমার কথাটা? ফিল করো, আমার গলা শুকালে যেরকম লাগবে লাংসের গাটা শুকিয়ে গেলেও ওরকম লাগবে। তাহলে লাংস যাতে ভালোভাবে কাজ করে, ব্রিদিং আউট ব্রিদিং ইন এই ব্যাপারটা যাতে ভালো করে করে, তাই লাংসের গাটাকে সবসময় ভেজা থাকতে হয়, ময়েস্ট থাকতে হয়। যখনই একটা খাসি কাটবা দেখবা খাসির লাংসটা ভেজা। শুধু লাংস কেন, সব ইন্টারনাল অর্গানই কেমন স্লাইমি স্লাইমি একটু ভেজা থাকে। কারণ কি ভিতরের ইন্টারনাল অর্গান গুলো অনেক রকমের মুভমেন্ট করে। তো মুভমেন্ট করার সময় কি হবে? ফ্রিকশন হবে কি না? যে ঘষাঘষি হবে, ওই ঘষাঘষিটাকে কমানোর জন্য, রিডিউস করার জন্য এই প্লিউরাল ফ্লুইড গুলো থাকে। এবার আমি কি বললাম? প্লিউরাল মেমব্রেনের আউটার সাইডটা ক্লোজ কন্টাক্ট উইথ দা থোরাসিক। থোরাসিক মানে কি? চেস্ট, চেস্ট লাইনিং এর দিকে। আর ইনার প্লিউরাল মেমব্রেনটা কিসের দিকে বললাম? লাংসের দিকে। দেখলা তো? যেইভাবে বললাম সেইভাবেই বইতে লেখা আছে। আচ্ছা, এইবার তোমাকে জিনিসটা এইভাবে শিখতে হবে যে এটা থেকে এটাতে আবার কি। হ্যাঁ, এটা
বলেই দিই, এটা এখান থেকে হবে না, এখান থেকে করতে। হুম, এই যে অ্যালভিওলাই, অ্যালভিওলাই সেই জায়গাটা যেখানে তোমার অক্সিজেন ব্লাডের মধ্যে ঢুকবে আর কার্বন ডাই অক্সাইড ব্লাড থেকে অ্যালভিওলাই এর মধ্যে ঢুকবে। তো তোমাকে ভাবতে হবে, ভাবো এটা হচ্ছে নোজ, এটা মনে করো মাউথ ক্যাভিটি, এটা মনে করো গলাটা, যাই হোক, এটা মনে করো ন্যাসাল প্যাসেজ, এটা মনে করো মাউথ ক্যাভিটি, দুটো একসাথে ফ্যারিংসে ঢুকে গেল। তাহলে দেখো এই যে এখান থেকে শুরু করে অ্যালভিওলাইয়ের আগে পর্যন্ত কোথাও অক্সিজেন ব্লাডে ঢোকা বা কার্বন ডাই অক্সাইড ব্লাডের থেকে ওই রেসপিরেটরি অর্গানের মধ্যে ঢোকা, এই ব্যাপারটা হয় না। এক্সচেঞ্জের ব্যাপারটা এইটুকুনির মধ্যে কোথাও হয় না। আমার কথাটা বুঝতে পারছো? আমার কথাটা আরেকবার বলছি, নোজ থেকে শুরু করে অ্যালভিওলাইয়ের আগে পর্যন্ত, এই যে এত অবধি গ্যাসটা শুধু, অক্সিজেন শুধু ঢোকে আর কার্বন ডাই অক্সাইড শুধু বের হয়, এখানে কোথাও এক্সচেঞ্জের ব্যাপারটা হয় না। কি বুঝলা? তো এই পার্টটাকে বলে কন্ডাক্টিং পার্ট। কি বলে? কন্ডাক্টিং পার্ট। তাহলে বলো তো এক্সচেঞ্জ পার্ট কোনটাকে বলবো? অ্যালভিওলাইকে বলবো এক্সচেঞ্জ পার্ট, কারণ ওইখানে আসল এক্সচেঞ্জ মানে অক্সিজেন ঢোকা, কার্বন ডাই অক্সাইড বের হওয়াটা অ্যাকচুয়ালি কোথায় হচ্ছে? অ্যালভিওলাইতে হচ্ছে। কি এইটুকুনি বুঝলে এবার? তাহলে এখানে অ্যালভিওলাইটা ড্র করে দিই। হ্যাঁ, এই যে অক্সিজেন ঢোকা কার্বন ডাই অক্সাইড বের হওয়াটা এটা অ্যালভিওলাইতে হচ্ছে। তাহলে এই যে অ্যালভিওলাইয়ের আগে পর্যন্ত এই যে এই পার্টটাকে বলা হয় কন্ডাক্টিং পার্ট। ও শুধু অক্সিজেন কার্বন ডাই অক্সাইডকে যাওয়া আসা করাচ্ছে, ওখানে কোথাও এক্সচেঞ্জ হয় না, কন্ডাক্টিং পার্ট। আর অ্যালভিওলাই হচ্ছে অ্যাকচুয়াল এক্সচেঞ্জ পার্ট। ডান। দেখো ওটাই লাস্টে লেখা আছে যে, ওটাই দেখো এখানে লাস্টে লেখা আছে যে, না, the part starting with external nostril up to the terminal bronchi consisting the conducting part, আর অ্যাকচুয়াল যে অ্যালভিওলাই এর যে সারফেসটা, অ্যালভিওলাই এন্ড দেয়ার ডাক্টস, এটা হয়ে গেল তোমার রেসপিরেটরি অর এক্সচেঞ্জ পার্ট অফ দ্য রেসপিরেটরি সিস্টেম। এটা তো কন্ডাক্টিং পার্ট দিয়ে শুধু এই যে দেখো অক্সিজেন আর এগুলোর যাওয়া আসা হবে। আর ওই জায়গাটার অনেক কাজও আমি বলেছি, অনেক কাজ আমি তোমাকে বলেছি ওই জায়গাটার, আমি বলেছি ওই জায়গাটাতে দেখো তো লেখা আছে যে ক্লিয়ারস ইট ফ্রম ফরেন পার্টিকলস, বলেছি নাকের যে লোমগুলো, হেয়ার গুলো, মিউকাস গুলো করে কিনা। তারপরে আমি তোমাকে বলেছি যে ওই জায়গাটায় মিউকাসটা জলের মতো হয়, যেটা হিউমিডিফাই করে, এয়ার যেটা ঢুকছে ড্রাই এয়ার হলে ওর সাথে একটু জল অ্যাড করে দেয়। আচ্ছা, তারপরে আমি তোমাকে বলেছি এয়ারের টেম্পারেচার যদি হাই হয়, তোমার বডি টেম্পারেচার যদি লো হয়, তাহলে যখন ওই কন্ডাক্টিং পার্ট দিয়ে এয়ারটা যাবে তখন কি লেখা আছে? ব্রিংস দ্য এয়ার টু বডি টেম্পারেচার। বা এয়ারটা যদি ঠান্ডা হয় ওটাকে গরম করে দিবে, আর এয়ারটা যদি গরম হয় ওটাকে ঠান্ডা করে তারপরে লাংসে পাঠাবে। আর এক্সচেঞ্জ পার্টে কি হচ্ছে? এক্সচেঞ্জ পার্টে অ্যাকচুয়াল ওই যে ডিফিউশন অফ অক্সিজেন এন্ড কার্বন ডাই অক্সাইড বিটুইন ব্লাড এন্ড অ্যাটমসফিয়ারিক এয়ার, অ্যাকচুয়াল এক্সচেঞ্জটা অ্যালভিওলাইয়ের ওই জায়গাটাতে হচ্ছে। আচ্ছা, এবার স্যার লাংস কোথায় আছে? লাংস আছে হচ্ছে তোমার থোরাসিক চেম্বারের মধ্যে। এবার এই চেম্বার গুলো আগে বুঝে নাও, তুমি আগে চেম্বার গুলো বুঝো। লাংসের চারিদিক দিয়ে রিবস আছে, জানো তো? আমাদের পাঁজরের হাড্ডি আছে কিনা? এবার এই পাঁজরের হাড্ডিগুলোর মাঝখানে আবার মাসেল আছে, ওই মাসেলের নামগুলো আমি পরে বলবো। এইখানে সামনের দিকে একটা আবার বোন আছে যেটাকে বলে স্টারনাম। পুরো এই জায়গাটা পুরো এয়ার টাইট একটা চেম্বারের মতো। নিচের দিকে আবার আছে ডায়াফ্রাম, পড়েছো ডায়াফ্রাম ক্লাস 10-এ? ডায়াফ্রামের সাথেও রিবস এর একটা কানেকশন থাকে। তো কি বললাম, দাঁড়া, একটু একটু দাঁড়া, পরে আসছি। এই পুরো জায়গাটা কি বললাম, একদম পুরো এয়ার টাইট, একদম সিল্ড চেম্বারের মতো। ইয়েস অর নো? তো এইটা হলো চেস্ট ক্যাভিটি, রিব দিয়ে ঘেরা। রিবস আর মাসেল
রিবস মাসল আর নিচের দিকের এটাকে কি বললাম, ডায়াফ্রাম। রিবস মাসল আর ডায়াফ্রাম দিয়ে ঘেরা এই পুরো চেম্বারটাকে বলে চেস্ট ক্যাভিটি। আর চেস্ট ক্যাভিটির আরেকটা নাম হচ্ছে থোরাসিক ক্যাভিটি। জীবনে ভুলবো না এটা, এটার আরেকটা নাম কি, থোরাসিক ক্যাভিটি। এইটুকুনি ক্লিয়ার? ভালো কথা। তো স্যার লাংসের ভিতরেও তো আবার একটা চেম্বার আছে, ইয়েস অর নো? লাংসের ভিতরেও তো একটা চেম্বার আছে না, ওটাকে বলে পালমোনারি ক্যাভিটি। ওটাকে কি বলে, পালমোনারি ক্যাভিটি। তো তোমার লাংসটা আছে থোরাসিক ক্যাভিটির মধ্যে, আর লাংসের ভিতরের ক্যাভিটিটা হচ্ছে পালমোনারি ক্যাভিটি। এটুকুনি ক্লিয়ার হলো? তো দেখো ওটাই দেখো এখানে লেখা আছে যে দ্য লাংস আর সিচুয়েটেড ইন thoracic chamber or thoracic cavity which is anatomically airtight chamber. Thoracic chamber is formed dorsally by vertebral column. এই যে দেখো thoracic ক্যাভিটির পিছন দিকে, ডরসালি মানে পিছন দিকে, এই যে thoracic ক্যাভিটির পিছন দিকে কি আছে, তোমার ব্যাকবোনটা আছে, ইয়েস অর নো? আচ্ছা, ল্যাটেরালি, ল্যাটেরালি মানে সাইডের দিকে কি আছে বলো? এই যে সাইডের দিকের এই হাড্ডিগুলো কি হয়ে গেল বলো, রিবস। তাহলে ডরসালি ভার্টিব্রাল কলাম দিয়ে, ল্যাটেরালি মানে সাইডের দিকে রিবস দিয়ে, আর সামনে মানে ভেন্ট্রালি, ভেন্ট্রালি আবার একটা বোন আছে যেটাকে বলে স্টারনাম। এই তিন রকমের বোনস দিয়ে ঘেরা থাকে তোমার থোরাসিক ক্যাভিটিটা। পিছন দিকে ভার্টিব্রাল কলাম, সাইডের দিকে রিবস, আর সামনের দিকে কি বললাম, স্টারনাম। এই ফিশের মতো যে বোনটা, এটার নাম স্টারনাম অর ব্রেস্ট বোন বলে। তাহলে দেখো এটাই লেখা আছে যে ডরসালি হয়ে গেল ভার্টিব্রাল কলাম, ভেন্ট্রালি মানে সামনের দিকে হয়ে গেল স্টারনাম, আর ল্যাটেরালি মানে সাইডের দিকে কি হয়ে গেল, রিবস। আর নিচের দিকে, এই যে দেখে নাও, নিচের দিকে আবার কি আছে বললাম, এটা কি বলতো, ডায়াফ্রাম। নিচের দিকের আবার আছে ডায়াফ্রাম। এই সব দিক দিয়ে ঘেরা থাকে, এই যে লোয়ার সাইড বাই ডোম শেপ ডায়াফ্রাম। কি বুঝালাম, বুঝালো ব্যাপারটা? তো the anatomical setup of lungs in thorax is such that, এই যে কি লেখা আছে মানে স্যার কি ব্যাপারটা হচ্ছে, যদি চেস্ট ক্যাভিটির সাইজ বড় হয় তাহলে পালমোনারি ক্যাভিটিও বড় হবে। বুঝলাম রিলেশনটা? আর যদি চেস্ট ক্যাভিটির সাইজ ছোট হয় তাহলে পালমোনারি ক্যাভিটির সাইজও ছোট হবে। আগে চেস্ট ক্যাভিটি ফুলবে তাহলে তোমার লাংস ফুলবে, আর আগে চেস্ট ক্যাভিটি ছোট হবে তাহলে তোমার লাংসও ছোট হবে। লাংস কখন বড় হয়, যখন তুমি ব্রিদিং ইন করো, আর লাংস কখন ছোট হয়, যখন তুমি ব্রিদিং আউট করো। তো এই দুটো চেম্বার এমন ভাবে রিলেটেড, দেখো ওটাই লেখা আছে দ্য অ্যানাটমিক্যাল সেটআপ অফ লাংস ইন থোরাক্স, থোরাক্স মানে চেস্ট, ইন সাচ দ্যাট এনি চেঞ্জ ইন দ্য ভলিউম অফ দ্য থোরাসিক ক্যাভিটি, মানে চেস্ট ক্যাভিটির ভলিউম যদি ছোট বড় হয় will be reflected in the lungs মানে পালমোনারি ক্যাভিটি। তাহলে পালমোনারি ক্যাভিটিও ছোট বড় হবে। আমি কিন্তু লাইন বাই লাইন বুঝাচ্ছি কিন্তু। তাহলে such an arrangement is essential for breathing as we cannot directly alter the pulmonary volume, মানে তুমি ডাইরেক্ট লাংস এর ভলিউমকে চেঞ্জ করতে পারবে না, তোমাকে আগে থোরাসিক ভলিউম চেঞ্জ করতে হবে। কি বুঝলা? তাহলে তোমার পালমোনারি ভলিউম চেঞ্জ হবে। তাহলে রেসপিরেশনের স্টেপ গুলো কি কি? প্রথমে আমরা ব্রিদিং করি, হ্যাঁ কি না? ব্রিদিং অর পালমোনারি ভেন্টিলেশন বাই হুইচ অ্যাটমসফিয়ারিক এয়ার ইজ ড্রন ইন, মানে ব্রিদিং ইন করছি, অ্যান্ড কার্বন ডাই অক্সাইড রিচ অ্যালভিওলার এয়ার ইজ রিলিজড আউট, মানে কার্বন ডাই অক্সাইডটাকে বের করছি। তারপরে কি করি, ডিফিউশন অফ গ্যাস, অক্সিজেনটা ব্লাডের মধ্যে ঢুকবে, আর ব্লাড থেকে কার্বন ডাই অক্সাইডটা ডিফিউশন হয়ে বের হয়ে যাবে। আর এই এক্সচেঞ্জটা কোথায় হয়, অ্যালভিওলাইতে হয়, অ্যালভিওলার মেমব্রেনের মধ্যে। তারপরে 3 নাম্বার কি, এই অক্সিজেনটা চলে যাবে, মানে অক্সিজেনটা চলে যাবে সেলের মধ্যে, একই না? কি দিয়ে যাবে, ব্লাড দিয়ে যাবে। আর সেল থেকে কার্বন ডাই অক্সাইড আসবে আবার লাংসে, ওটাও কি দিয়ে আসবে, ব্লাড দিয়ে আসবে। তাহলে কি লেখা আছে, ট্রান্সপোর্ট অফ গ্যাসেস বাই ব্লাড। আচ্ছা, তারপরে সেলের মধ্যে যখন অক্সিজেনটা গেল, তাহলে অক্সিজেনটা সেলের মধ্যে ডিফিউশন ইন হবে, আর সেল থেকে কার্বন ডাই অক্সাইডটা আবার ডিফিউশন
আউট হবে। তাহলে দেখো ডিফিউশন অফ অক্সিজেন এন্ড কার্বন ডাই অক্সাইড বিটুইন ব্লাড এন্ড টিস্যু, টিস্যু মানে তুমি এই সেলটাকে ভেবে নাও। আচ্ছা 5 নাম্বার, এই অক্সিজেনটাকে এবার আমরা কি করব, ইউটিলাইজ করব কোন রিয়াকশনের জন্য, ক্যাটাবলিক রিয়াকশন। আজকেই শিখালাম ক্যাটাবলিক রিয়াকশন কোনটা, আমাদের রেসপিরেশন, রেজাল্টিং রিলিজ অফ কার্বন ডাই অক্সাইড, যার জন্য আমরা এনার্জিও কি, তাই তো? তাহলে এত অবধি থাক, নেক্সট দিন আমরা মেকানিজম অফ ব্রিদিংটা পড়ব।